শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের নিবেদন প্রফুল্ল রায়ের লেখা গল্প, নাম বিরুদ্ধ পক্ষ। মাঝারি মাপের ফ্ল্যাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার পর পোপটলাল পারেখ বললেন, কি পছন্দ তো? মাস চারেক আগে এক বিরাট মাল্টিন্যাশনাল ফার্মে চাকরি পেয়ে বম্বে এসেছি। এখানে আসার পর বাড়িটারি ভাড়া ঠিক পাওয়া যাচ্ছিল না। বম্বে শহরে আকাশে তারা খুশি আনাটা বাড়ি চাওয়ার থেকেও ঢের সহজ ব্যাপার। 4টে মাস আমি একটা গেস্ট হাউসে আছি। এখানে এই বম্বে শহরে 7টাতে সানরাইজ। সকালে ঘুম থেকে উঠে স্নান করে ব্রেকফাস্ট সারতে সারতে 8:30 বেজে যায়। 9:30 অফিসে অ্যাটেন্ডেন্স। ঊর্ধ্বশ্বাসে দৌড়তে দৌড়তে সাবারবান ট্রেনের দম আটকানো ভিড়ে নিজেকে গুঁজে দিয়ে চলে যাই প্রপার বম্বেতে। 9:30 থেকে একটানা 12:30 পর্যন্ত অফিসে আর মাথা তুলতে পারি না। ঘাড় গুঁজে ফাইলের মধ্যে ডুবে থাকতে হয়। তারপর 1 ঘন্টা লাঞ্চ ব্রেক। উদীপী সিন্ধি কি ইরানি হোটেলে দুপুরের খাওয়াটা সেরে 1:30টায় আবার ব্যাক করে সেই 22 তলার বিশাল স্কাই ক্যাপারে গিয়ে ঢুকি। ওখানেই আমার অফিস। 1:30টায় ঢোকবার পর বিকেল 5টা পর্যন্ত বাকি পৃথিবীর সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকে না। অগণিত ফাইল বিরাট হাঁ করে আমাকে তার ভেতর যেন পুড়ে নেয়। 5টার পর অফিস ছুটি হলে বাড়ির খোঁজে বেরিয়ে পড়ি। বাবা মা আর 2 ছোট ভাই কলকাতায় রয়েছে। 2 বছর হলো বাবা রিটায়ার করেছেন। ছোট ভাই 2 বিকম পাশ করে বসে আছে। এই অবস্থায় বম্বেতে গেস্ট হাউসে থেকে নিজের খরচ চালিয়ে আবার কলকাতার সংসার টানা প্রায় একটা অসম্ভব ব্যাপার। একটা বাড়িটারি পেলে সবাইকে নিয়ে আসা যায়, তাতে খরচটা আমার মাপের একটা মধ্যে নিয়ে আসতে পারবো। তাছাড়া সিন্ধি কি উদীপী হোটেলে খেয়ে পেটেরও 12টা বেজে যাচ্ছে। মা এলে পাকস্থলীটাকে অন্তত রক্ষা করা যাবে। কিন্তু বম্বে শহরে বাড়ি কোথায়? প্রপার বম্বের তো প্রশ্নই ওঠে না। 4 মাস ধরে গোটা আউটস্কার্ট চষে বেরিয়েছি, কিন্তু এক কামরার একটা ঘরও খুঁজে বার করতে পারিনি। ঘর কি পাওয়া যায় না? নিশ্চয়ই যায়, কিন্তু কিভাবে যায়? 1200 মাইল দূরের কলকাতা থেকে আসা আমার মতো একটা নতুন ছেলের পক্ষে তো তা জেনে ওঠা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাড়ির ব্যাপারে কিছুই করতে না পেরে পোপটলাল পারেখকে ধরেছি। আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, এই পোপটলাল সেখানকার সুপারিনটেন্ডেন্ট। মধ্যবয়সী এই গুজরাটি ভদ্রলোক মানুষ হিসাবে অত্যন্ত হৃদয়বান। আমি যেদিন এই অফিসে রিপোর্ট করলাম সেদিন থেকে তার স্নেহের উষ্ণতা আমি অনুভব করে আসছি। পোপটলাল বোম্বে শহরের অন্ধি সন্ধি সব চেনে। তিনিই খোঁজাখুঁজি করে লোক লাগিয়ে শেষ পর্যন্ত প্রপার বম্বে থেকে 12-14 কিলোমিটার দূরে সান্তাক্রুজ ইস্টে একটা 5 তলা বাড়ির একেবারে মাথায় একটা ফাঁকা ফ্ল্যাট বার করেছেন। আর সেটাই তিনি আমাকে এই মুহূর্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো শেষ করলেন। ফ্ল্যাটটায় 2খানা বড় বেডরুম, একটা হল, তাছাড়া আলাদা কিচেন, বাথরুম ইত্যাদি ইত্যাদি তো রয়েছে। সব থেকে সুবিধাজনক যেটা হলো তা হলো এই সাবারবান ট্রেনের স্টেশনটা বাড়ির একেবারে গায়ে। 2 মিনিট হাঁটলেই ঘোর বন্দর রোডে গিয়ে প্রপার বম্বের এক্সপ্রেস বাসও পাওয়া যায়। এর থেকে ভালো বাড়ি পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। বাড়িটা পোপটলাল পারেখের এক দূর সম্পর্কের আত্মীয়। তার নাম ভরতরাম ঢোলাকিয়া। তিনিও এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন। আমি পোপটলালকে বললাম, হ্যাঁ পছন্দ হয়েছে। কত ভাড়া দিতে হবে? 250, তবে কি 5000 টাকা পাগড়ি দিতে হবে, মানে সেলামি। ভরতরাম হাত কচলাতে কচলাতে বললেন, মানে বুঝতে পারছেন, বাড়ি ভাড়া দিয়ে আমাকে খেতে হয়, নইলে আমার আত্মীয়ের সঙ্গে এসেছেন বুঝি পাগড়িটা কি নেওয়া উচিত না? কিন্তু কি করব, পাগড়ি ছাড়া বম্বেতে 1 ইঞ্চি জায়গা পাওয়া যায় না। যে ফ্ল্যাটটা এইমাত্র দেখালাম
কম করে তার পাগড়ি দেওয়া উচিত অন্তত 15,000 টাকা। পোপটলাল পারেখের খাতিরে 5,000-এ পাওয়া যাচ্ছে। এর থেকে সস্তায় খুঁজতে গেলে বম্বে শহরে এ জন্মে আর বাড়ি মিলবে না। বললাম ঠিক আছে, 5,000-ই দেব। কথাবার্তা পাকা করে আমরা 3 জনে ফ্ল্যাটটার থেকে বেরিয়ে এলাম। বেরিয়েই পোপটলাল আর ভরতরাম সিঁড়ির দিকে এগিয়ে গেলেন। আমি কিন্তু থমকে দাঁড়িয়ে গেলাম, কেননা এই 5তলা বাড়িটার প্রত্যেক ফ্লোরে 2টো করে মুখোমুখি ফ্ল্যাট। আর এই মুহূর্তে আমার চোখে পড়ল উল্টো দিকের ফ্ল্যাটটা থেকে মাধুরী বেরিয়ে আসছে। 3 বছর পর মাধুরীকে কলকাতার থেকে এই 1200 মাইল দূরে আরব সাগরের পাড়ের এই শহরে দেখব কে ভাবতে পেরেছিল? অবাক বিস্ময়ে পলকহীন তাকিয়ে রইলাম। মাধুরী আমাকে দেখে দাঁড়িয়ে গেছিল, তার চোখেও যেন অগাধ বিস্ময়। কয়েক পলক তাকিয়ে থাকার পর সেই প্রথম বলল, সঞ্জীব দা না? মাধুরীর বয়স 23-24, গায়ের রং খুব ফর্সা না, আবার কালোও না, দুয়ের মাঝামাঝি, মসৃণ ত্বক, লম্বাটে মুখ, ঘাড় পর্যন্ত ছাঁটা বাদামি সিল্কের মতো চুল, ভাসা ভাসা মাঝারি চোখ মেলে দেওয়া পাখির ডানার মতো টানা টানা 2টো ভুরু, পাতলা ফুরফুরে নাক, পরনে প্রিন্ট করা নাইলেট শাড়ি আর স্লিভলেস ব্লাউজ, পায়ে উঁচু হিলের স্লিপার। 3 বছর আগে কলকাতায় থাকতে মাধুরী ছিল বেশ মোটাসোটা, তুলতুলে নরম চর্বি দিয়ে তখন তার শরীরটা যেন তৈরি। বাজে চর্বি ঝরে গিয়ে এই 3 বছরে তার চেহারায় বেশ একটা ঝকঝকে ইস্পাতের ভাব এসেছে, একবারে স্টিম লাইন যেন। তার চেহারার মধ্যে কোথায় যেন অদৃশ্য একটা আকর্ষণ ছিল, সেটাই 3 বছরে অনেক বেড়েছে। মাধুরীর চোখে দৃষ্টি স্থির রেখে বললাম, হ্যাঁ তুমি এখানে? মাধুরী বলল, আমরা তো এখানেই থাকি, ওই ফ্ল্যাটটায়। হ্যাঁ, পোপটলাল সিঁড়ি ভেঙে 4তলার ল্যান্ডিংয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন, আমার জন্য অপেক্ষা করছেন। ওখান থেকেই পোপটলাল গলা তুলে বলেন, কী হলো চ্যাটার্জি, যাবে না? একটু চমকে উঠলাম। মাধুরীকে দেখার পর পোপটলালের কথা আমার খেয়ালই ছিল না। ঘাড় ফিরিয়ে বললাম, আপনারা নামতে থাকুন, আমি আসছি। চোখের কোণ দিয়ে মাধুরীকে দেখিয়ে পোপটলাল বললেন, চেনাশোনা বুঝি? হ্যাঁ। আস্তে আস্তে আমি ঘাটটা কাত করলাম। পোপটলাল আর কিছু জিজ্ঞাসা করলেন না, ভরতরামকে সঙ্গে করে নেমে গেলেন। মাধুরী এবার বলল, তুমি এখানে কি করে সঞ্জীবদা? কি উদ্দেশ্যে এই ফ্ল্যাট বাড়িতে এসেছি মাধুরীকে জানিয়ে দিলাম। মাধুরী অবাক হয়ে বলল, তুমি তাহলে এই ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছ? হ্যাঁ। আমাদের কথাবার্তার মধ্যেই মাধুরীর মা আর ছোট বোন সুব্রতা ওদের ফ্ল্যাটের দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। মাধুরীর মা বললেন, কার সঙ্গে কথা বলছিস রে মাধু? বলতে বলতেই আমার ওপর তার চোখ এসে পড়ল। কে, সঞ্জীব নাকি? এক মুহূর্ত দ্বিধা করলাম, তারপর 2 পা এগিয়ে মাধুরীর মাকে প্রণাম করলাম। তিনি আমার চিবুকে আঙুল ঠেকিয়ে বললেন, বেঁচে থাকো বাবা, এসো এসো, ভেতরে এসো। বললাম, আজ আর যাবো না মাসিমা, এক্ষুনি আমাকে ব্যাগবে রিক্লামেশনে দৌড়তে হবে। মাধুরীর মা বলল, তোমাকে বম্বেতে দেখবো এটা ভাবতেই পারিনি। আমি এখানে একটা চাকরি নিয়ে এসেছি মাসিমা। ওমা, তাই নাকি? কদিন আগে এসেছো? এই মাস্টারে। ওই দেখো, আমরা তো কিছুই জানি না, জানবই বা কোত্থেকে? কলকাতা থেকে আসার পর তোমাদের সঙ্গে তো কোনো যোগাযোগই নেই, দেখা সাক্ষাৎ তো নেই। মাধুরী এই সময় বলে উঠল, জানো মা, সঞ্জীবদা ওই ফ্ল্যাটটা ভাড়া নিচ্ছে। মাধুরীর মা বলল, ওমা তাই নাকি? বাহ, খুব ভালো, আবার আমরা এক জায়গায় থাকা যাবে। মাধুরীর বোন সুব্রতার বয়স 17-18। সে হঠাৎ রবরের গলায় বলে উঠল, আবার মজাসে ঝগড়া শুরু করা যাবে। মাধুরীর মা আর আমি দুজনেই ভীষণ অস্বস্তি বোধ করলাম। মাধুরীর মা ধমকের গলায় সুব্রতাকে বলল, বাঁদর মেয়ে, চুপ কর। মাধুরী কিন্তু এতটুকু বিব্রত হয়নি, সে ঠোঁট কামড়ে হাসতে লাগলো। তোমার মা বাবা কেমন আছেন? আমি বললাম, ভালো। ফ্ল্যাট ভাড়া নিচ্ছ, ওদের নিয়ে আসবে তো? হ্যাঁ মাসিমা, তাড়াতাড়ি নিয়ে এসো। এরপর বাড়ির অন্য সবাই কে কেমন আছে, কে কি করছে, সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন মাসিমা। সব প্রশ্নের উত্তর দিয়ে বললাম, আজকে যাই মাসিমা,
এসো এসো। মাধুরীও আমার সঙ্গে সঙ্গে সিঁড়ি ভাঙতে ভাঙতে নিচে নেমে এলো। নামার সময় ও ওদের বাড়ির 3 বছরের সব কথা 3 মিনিটে জানিয়ে দিয়েছে। মাধুরীর বাবা হরিনারায়ণ বাবু এখনও কাস্টমসে চাকরি করছেন, তবে এটাই তার রিটায়ারমেন্টের বছর। মাধুরী কলকাতা থেকে বিএ পাশ করেই এসেছিল। এখানে সে এলআইসিতে একটা চাকরি পেয়েছে। সুব্রতা অফিস সেক্রেটারিয়াশিপ পড়ছে। ওর কোনো ভাইটাই নেই। কথায় কথায় দুজনে সান্তাক্রুজ স্টেশনে চলে এলাম। মাধুরী আন্ধেরিতে যাবে, ওখানকার জোনাল অফিসে সে কাজ করে, আর আমি যাব তার উল্টো দিকে চার্চ গেট স্টেশনে। টিকিট কেটে ওভারব্রিজ পেরিয়ে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে যখন নেমে যাচ্ছি, তখন মাধুরী বলল, তাড়াতাড়ি চলে এসো সঞ্জীব দা। বললাম, আচ্ছা আচ্ছা। সুব্রতা যা বলল তাই করব, কিন্তু ঝগড়া তো। হ্যাঁ, তোমাদের সঙ্গে ঝগড়া করে করে এমন অভ্যেস হয়েছিল যে ওটা ছাড়া যেন 3 বছরে একটা খুব আমাদের অসুবিধা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, 3 বছর ইন্টারভেলের পর নতুন এনার্জি নিয়ে আবার শুরু করতে চাইছো? হ্যাঁ হ্যাঁ বলে হাসতে হাসতে ওভারব্রিজ ধরে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে গেল মাধুরী। ওখান থেকেই আন্ধেরির ট্রেন ধরবে সে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে চার্চ গেটের ট্রেনে উঠে প্রপার বম্বের দিকে যেতে দিত বছর আগেকার কথা তখন আমার যেন মনে পড়ে যাচ্ছিল। কলকাতায় শ্যামবাজারের কাছে একটা জিলিপির প্যাঁচের মতো গলির শেষ মাথায় মাধুরীরা আর আমরা একই বাড়িতে থাকতাম। বাড়িটা যে কোনো আদ্যিকালের যে সে কে জানে, খুব সম্ভবত জবচারকের নিজের হাতে বোধহয় ওটার ভিত পুঁতেছিল। সূর্য উত্তরায়ণে না গেলে ও বাড়িতে এক কোণা রোদ ঢুকত না। কটা মাস বাদ দিলে বাড়িটা ছিল চির প্রদোষের রাজ্য। অবশ্য ছাদে গেলে খানিকটা রোদ পাওয়া যেত, গরমকালটা তবু একরকম। শীত পড়লে মেঝে থেকে সর্বক্ষণ বরফের মতো একটা ঠান্ডা উঠত। তাছাড়া বাড়ির ইলেকট্রিকের লাইনগুলো পুরনো ঝরঝরে হয়ে গেছিল। যখন তখন আলো নিভে যেত, ফ্যান বন্ধ হয়ে যেত। জলের কলেরও ঠিক সেই একই অবস্থা। জল, কল, রোদ, ইলেকট্রিসিটি এসব নিয়ে মাধুরীদের সঙ্গে প্রায় রোজ আমাদের একটা খিটিমিটি লেগে থাকতো। একদিন ঝগড়াটা সকালে শুরু হয়ে ক্লাসিক গানের আলাপ, তান এসব বিস্তারের মতো সারা দিন চলতে থাকতো। ওদের পক্ষের মূল গাইয়েছিল মাধুরী নিজে, আর সঙ্গে সঙ্গত ধরতেন ওর মা সুব্রতা আর ওর বাবা। আর আমাদের পক্ষের আসল আর্টিস্ট আমি নিজে, আমার সঙ্গে বাড়ির আর সবাই সঙ্গত ধরত। বেশিরভাগ দিনই যুদ্ধটা হতো এই জল আর কলকে নিয়ে। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। স্নান করতে নিচের তলায় নেমে দেখি চৌবাচ্চায় একটা ফোঁটা জল নেই। আমি চিৎকার করে বললাম, এটা কীরকম হলো মাধুরী? তোমাদেরকে এতটুকু কনসিডারেশন থাকতে নেই? মাধুরী তখন কলেজে বিয়ে পড়ছে। আমার গলা পেয়েই সে তাদের ঘর থেকে বেরিয়ে আসতো। বলতো, কী বলতে চাও তুমি? বলতে চাই, সবটুকু জল তোমরা শেষ করে দিলে, আমি এখন কি করে চান করি? তোমার কি ধারণা আমরা সাহারা মরুভূমির থেকে এসেছি যে সব সময় চৌবাচ্চার জল আর কল নিয়ে পড়ে থাকবো? সাহারার থেকে এসেছো না চেরাপুঞ্জির থেকে তা আমাদের জানার দরকার নেই। আমরা স্নানের সময় 2 বালতি জল পেলেই খুশি হব। তোমরা জল পাবে কি পাবে না তার কৈফিয়তে কি আমাদের দিতে হবে? নিশ্চয়ই দিতে হবে। তোমরা নিচেই থাকো, চৌবাচ্চার জল কোথায় যায়? তোমরা ছাড়া ওপর থেকে আমাদের পক্ষে তো জানা সম্ভব নয়। অত সন্দেহ হলে চৌবাচ্চার কাছে সারাদিন পাহারা দিলেই পারো। আমাদের চিৎকার চেঁচামেচির মধ্যে মাধুরীর মা, বাবা, সুব্রতা সব বেরিয়ে আসতো। ওপরের বারান্দায় আমার বাবা আর ভাইরা রেলিং ধরে দাঁড়িয়ে যেত। দুপক্ষের সে সাংঘাতিক কোরাসের যে চিৎকার হতো, তাতে বোধহয় শ্যামবাজারের সেই গলির মাথা থেকে যাবতীয় কাক, চিল, চড়ুই, শালিক সব পালিয়ে যেত। শুধু কলের বা চৌবাচ্চার জল নিয়ে না, ছাদের ভাগাভাগি, ইলেকট্রিক বিল ইত্যাদি ইত্যাদি ছোট বড় সব ব্যাপারে রোজই ওপর নিচে একটা যুদ্ধের দামামা বেজেই থাকত। ঝগড়া ছাড়া ওদের সঙ্গে আমাদের কথাবার্তা হতো না। দেখা হলেই দুপক্ষে অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যেত। এইভাবে মাধুরীদের সঙ্গে যুদ্ধ করতে করতে পুরো 10টা বছর কেটে গেছে। তারপর একদিন ওর বাবা বদলি হয়ে বম্বে চলে গেল। নিচের তলাটা ফাঁকা হয়ে গেল।
বাড়িওয়ালা তারপর আর ওটা ভাড়া দেয়নি। তার গেঞ্জির কল ছিল, নিচের তলায় গোডাউন করেছে। মাধুরী চলে যাওয়ার পর বাড়িটা একেবারে চুপচাপ হয়ে গেছিল। ঝগড়া নেই, চিৎকার নেই। কাকেরা চোরেরা আবার ফিরে আসতে শুরু করেছিল। টানা 10 বছর যুদ্ধের পর শান্তি নামলেও কেমন যেন সব কিছুটা ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছিল। মাধুরীরা চলে যাবার পর 10 বছরের সেই অভ্যেসটায় দারুণ একটা ধাক্কা লেগেছিল। মা বলতেন, মাধুরীরা ছিল, সময়টা বেশ কেটে যেত, এখন আর ভালো লাগে না। বাবা আর ভাইরাও সেই একই কথা বলতো। আসলে দিন রাত এক টানা 10 বছর যুদ্ধ করলেও তলায় তলায় কোথায় যেন একটা টানও ছিল। মাধুরীরা চলে যাবার পর সেটা টের পাওয়া গেল। যাই হোক, সময় তো আর হাঁটু গেড়ে বসে থাকে না, সেটা চলতেই থাকে চলতেই থাকে। দেখতে দেখতে কটা বছর কেটে গেছে। তার মধ্যে বাবা রিটায়ার করেছে, ভাইরা গ্র্যাজুয়েট হয়ে বসে আছে। আমি এমকম পাশ করে আচমকা একটা চাকরি পেয়ে বম্বে চলে গেছি। আর কি আশ্চর্য, এতকাল পর আবার সেই মাধুরীদের সঙ্গে দেখা হলো। কলকাতার মতো এবার আর ওপর নিচে নয়, একেবারে মুখোমুখি থাকতে হবে। পরের দিন পোপটলালের আত্মীয়টাকে পাগড়ি এবং ভাড়ার টাকা দিয়ে ফ্ল্যাটটা নিয়ে নিলাম। তারপর একটা মাসও কাটলো না, মা বাবা ভাইদের কলকাতা থেকে নিয়ে এলাম। ওরা মাধুরীদের তো দেখে অবাক। কি অদ্ভুত কাণ্ড! মা বাবার ভাইরা মাধুরীদের এত কাছে পেয়েও যুদ্ধ ঘোষণা করলো না, শুধু বলল, যাক বাবা, এক ঘর অন্তত চেনা জানা মানুষ পেয়ে বাঁচলাম। তারপর দেখা যেতে লাগলো আমার মা বাবা মাধুরীর মা বাবার সঙ্গে রামকৃষ্ণ মিশনে গীতা পাঠ শুনতে যাচ্ছে। আর আমরা, অর্থাৎ মাধুরী, সুব্রতা, আমি আর আমার আরও যে 2 ভাই তপু আর তনু, কোনো ছুটির দিনে চলে যেতাম পুনা, কখনো এলিফ্যান্টা কেভে, কখনো জুহু বিচে, কখনো বা 2-3 দিনের জন্য গোয়ায় কি অজন্তা এলোরায়। তাছাড়া যদিও মাধুরী এবং আমার অফিস বম্বে শহরের দক্ষিণে এবং উত্তরে একেবারে পরস্পরের উল্টো দিকে, তবু ইচ্ছা থাকলে কি না হয়, ছুটির পর আগের থেকে একটা জায়গা আমরা ঠিক করে আমরা দেখা করি। মাধুরী বলে, দেখো, এইভাবে ঠিক জমছে না। ওর কথা বুঝতে না পেরে আমি জিজ্ঞাসা করি, কিভাবে? এই ঝগড়াঝাটি না করে জাস্ট লাইক গুড নেবার্স আমরা যে আছি, এতে কোনো চাপ নেই। কলকাতায় 10 বছর ঝগড়া করে করে হ্যাবিট এরকম এমন হয়ে গেছে না। ঠিক বলেছ, লোকসভায় অপোজিশন না থাকলে কি সেশন জমে? জমে না। ওয়ার্ডটা ডিক্লেয়ার করবো কি নিয়ে? কল, জল, ইলেকট্রিসিটি মিটার সবই তো আলাদা। তাই তো ভেবে বললাম, একটা কাজ করো, ঝগড়ার কোনো সাবজেক্ট বার করা যায় কিনা সেটা খুঁজে বার করো, আমিও বার করতে পারি কিনা দেখি। মাধুরী বলল, ঠিক আছে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। এর মধ্যে যুদ্ধ বাঁধাবার মতো কোনো বিষয়বস্তু খুঁজে বার করতে পারিনি আমরা। তবে আমার মাথায় অন্য একটা পরিকল্পনা এসেছে। একদিন ছুটির পর বাসস্ট্যান্ডে সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে বললাম, দেখো মাধুরী, তুমি যদি হেল্প করো, ঝগড়াটার একটা ব্যবস্থা করা যায়। মাধুরী 2 চোখে কৌতূহল নিয়ে তাকালো। কি সাহায্য বলো, চাও? বললাম, যদি সাহস দাও বলবো। বললে, আচ্ছা ঠিক আছে, সাহস তোমায় দিলাম। তুমি এক ফ্ল্যাটে থাকো আর আমি আরেকটা ফ্ল্যাটে। কল, জল, ইলেকট্রিসিটি কিছুই কমন নাই। যদি পার্মানেন্টলি আমাদের ফ্ল্যাটে আসো, তাহলে মানে কাছাকাছি থাকলে ঝগড়া কি আর একটা বাঁধানো তখন যাবে না? থমকে গেল মাধুরী। এক দৃষ্টি কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে। তার ফর্সা মুখে ধীরে ধীরে রক্তের উচ্ছ্বাস খেলে যেতে লাগলো। ঠোঁট কামড়াতে কামড়াতে কুট করে চিমটি কাটলো সে। তারপর আবছা ফিসফিসে গলায় বলল, এই মতলব? তার চোখে জোনাকির মতো হাসি ঝিকমিক করতে লাগলো। আমি 2 হাত জোর করে বললাম, এছাড়া তো আর কোনো উপায় নেই। তোমার সঙ্গে ঝগড়া করতে না পারলে আমি বাঁচব না, কিন্তু তুমি বলো রাজি কিনা। একটু চুপ করে থেকে মাধুরী বলল, রাজি। বলেই সে কুট করে দ্বিতীয় চিমটিটা কাটল। এই গল্পটা শেষে বিশেষ কিছু আর বলার নেই। মধুরেণ সমাপয়েত, যার অর্থ হচ্ছে যে
সব কিছুর শেষটাই খুব মধুরভাবেই শেষ হলো আর কি। তাই গল্পটা যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।